পারস্য উপসাগরের এক কোণে চোখে পড়বে ছোট একটি দেশ। আয়তন মাত্র 11,581 কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট এই কাতার। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ে ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশ ছিল এটি, এবং এটা মোটেও কোনো অবাক করার বিষয় নয়। গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় উঠে যাওয়া আর আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকা কাতার তখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী স্থান ছিল। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ। আপনি ঠিক শুনেছেন, বিশ্বের অন্যতম ছোট এই দেশের মাথাপিছু বার্ষিক আয় প্রায় $1,20,000, যেটি কিনা ফ্রান্সের চেয়ে 3 গুণ বেশি। প্রায় বসবাসের অযোগ্য। উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। বিশ্বের প্রতিটি কোণে চোখে পড়বে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম হয়েছে এখানে। আর এরপর রয়েছে দোহা, গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ি স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী। মোনাকো আর লাস ভেগাস একসাথে মিলিয়ে দিলে যা হবে তা হলো এই দোহা, কিন্তু অবশ্যই জুয়া আর অ্যালকোহল ছাড়া। এখানে সাধারণ কিছু জায়গা নেই, সবকিছু ব্যয়বহুল আর বিলাসবহুল। তো এখন প্রশ্নটা হচ্ছে, কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো? চলুন এই প্রশ্নটির উত্তর খোঁজা যাক আজকের এই পর্বে। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। 628 সালে ইসলামিক নবী মোহাম্মদ মুনজির ইবনে সাওয়াল আল তামিমি নামে পূর্বে আরবের একজন শাসকের কাছে একজন মুসলিম দূত পাঠান এবং তিনি এবং তার প্রজাদের ইসলাম গ্রহণ করার জন্য অনুরোধ করেন। মুনজির তার অনুরোধে বাধ্য হন এবং সেই অনুযায়ী এই অঞ্চলের অধিকাংশ আরব উপজাতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। শতাব্দীর মাঝামাঝি পারস্যের মুসলিম বিজয়ের ফলে সুশাসনীয় সাম্রাজ্যের পতন ঘটে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর প্রাকৃতিক সম্পদ। কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল প্রাকৃতিক সম্পদ এবং জ্বালানি ভান্ডারে কাতারের একমাত্র অর্থের যোগানদাতা। তবে কাতারে শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। 1940 দশকের দিকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960-এর দিকে তা প্রায় শূন্য হয়ে পড়ে। গরিব কাতারের ভাগ্য সামান্য পরিবর্তন ঘটেছিল, কিন্তু খুব বেশি একটা নয়। 70 দশকের দিকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ আবিষ্কার করে দ্য নর্থ ফিল্ড, যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা নয়। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমে সরবরাহ করা সম্ভব ছিল। আর মধ্যপ্রাচ্যে কোণে পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে, যেখানে এই গ্যাস ব্যবহার করা হবে। শেল কোম্পানিও তাই ওদিকে আগ্রহ দেখায়নি। 1995 সালে হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল এই বিশাল গ্যাসকে সম্পদকে কাজে লাগাতে হবে। আর আমির তাই ঠিক করলেন, গ্যাস তরলীয়করণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না। তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সহজে জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে 161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তাই কাতারের সামনে একটাই পথ ছিল, এই প্রযুক্তিকে আরো সহজলভ্য করা। গ্যাস তরলীয়করণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো, আর এখন কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। গত বছরে এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত 4 রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত এলএনজি এর 1/3 রপ্তানি করেছে। শুধু তাই নয়, কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ শুরু করেছে যে তারা এলএনজি উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। কাতার সেই পরিমাণ খরচ করে কম করে হলেও 4 টন জ্বালানি উৎপাদন করে। কিন্তু শুধু সম্পদ থাকলেই তো হবে না, বরং সেটার সুষ্ঠু ব্যবহার আর সঠিক বিনিয়োগ ও প্রয়োজন। তা না হলে কাতারের অবস্থা ভেনেজুয়েলা কিংবা অ্যাঙ্গোলার চেয়েও ভিন্ন কিছু হবে। সম্পদ ছাড়াও কাতারের উন্নয়নের পিছনে আরো কিছু জিনিস রয়েছে। হামাদ বিন খলিফা আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার 18 বছর শাসন আমলে কাতারের জনসংখ্যা বেড়েছে 5 গুণ। একই সাথে পরিণত হয়েছে গ্রহের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসাবে। তাই সাবেক আমির নিজের কাজের জন্য গর্ব করতেই পারে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন, যাদের কাজ হচ্ছে দেশে বিদেশে লাভজনক ব্যবসা বিনিয়োগ করা।
আরেকটি ব্যাপার, কাতারের জনসংখ্যা মাত্র 30 লাখ এবং তাদের মধ্যে রয়েছে 3 লাখ কাতারের নাগরিক। সুতরাং কিছু অঙ্ক খসলেই তাদের এই বিশাল মাথাপিছু আয়ের কারণ বের করে ফেলতে পারবে। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণার রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপয়েন্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের রাষ্ট্রের তালিকায় কাতার অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মান ফক্স ওয়াগেনে, বার্কেলাস ব্যাংক, এমনকি রাশিয়ার সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিরাট অংশ কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশে অভ্যন্তরে কাতারের বিনিয়োগের চোখে ফেরানো যাক। ইতিমধ্যে সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে কয়েক বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ, ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভান্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়। কিন্তু সেই ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ ওদের ভবিষ্যতে তেলের চাহিদা কমে গেলেও গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো 2 হাতে টাকা উড়িয়ে চলছে, কিন্তু কাতার আগে থেকে তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য। আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। হামাদ আল থানি আরও একটি বিষয় নিয়ে ক্ষমতায় আসীন হয়েছিল, আর তা হলো আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব বিস্তার করা। বাস্তবে কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরবে তাদের হাতের পুতুল আমিরকে দিয়ে। আর উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে ইরাকের আক্রমণকে ভুলে গেলে চলবে না। যদি কাতারকে ভালোভাবে টিকিয়ে থাকতে হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে কাতারকে নিজের পরিচয় তুলে ধরতে হবে, প্রভাব বিস্তার করতে হবে। না হলে রিয়াদের সাথে যে কোনো ঝামেলা তাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। এই পরিপ্রেক্ষিতে 2003 সালে সৌদি আরব যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে মার্কিন সৈন্যদেরকে সরে যেতে অনুরোধ করলো, কাতার তাদের দেশে এসব সৈন্যকে আমন্ত্রণ জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি, বরং প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদিদ তৈরি করে দিয়েছে কাতার। কাতারের রাজধানী দোহার 20 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সামরিক ঘাঁটি এখন কম করে হলো 11,000 মার্কিন সৈন্যদের বসবাস। আর আল জাজিরা কথা না বললেই নয়, আন্তর্জাতিক প্রভাব বিস্তারে এই মিডিয়া কোম্পানির অবদান কম নয়। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে গেলে কাতারের অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, সেজন্য তৎকালীন আমির হামাদ বিন খলিফা আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। তিনি 2005 সালে কাতারে ইনভেস্টমেন্ট অথরিটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। কাতারের অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান সারা পৃথিবীতে বিনিয়োগ করে থাকে। কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি 40টিরও বেশি দেশে $400 বিলিয়ন বিনিয়োগ করেছে। সিঙ্গাপুর থেকে সিলিকন ভ্যালি, কোনো জায়গায় কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি থেকে বাদ পড়েনি। লন্ডন শহরে ইংল্যান্ডের রানীর চেয়েও বেশি সম্পদ আছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির। এসব সম্পদের মধ্যে রয়েছে অফিস বিল্ডিং, হোটেল, অ্যাপয়েন্টমেন্ট সহ নানা ধরনের রিয়েল এস্টেট প্রজেক্ট। লন্ডন শহরের শীর্ষস্থানীয় 15টি আকাশচুম্বী অট্টালিকার 34% কাতারের মালিকানাধীন, অথচ যুক্তরাজ্যের কোম্পানিগুলোর সম্মিলিত মালিকানা রয়েছে 21%। এখানে শেষ নয়, ব্রিটিশ এয়ারওয়েজ এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 20% মালিকানা কাতার ইনভেস্টমেন্ট অথরিটির। তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টের 25% মালিক। শুধুমাত্র নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে ম্যানহাটানে $5,000 বিলিয়ন বিনিয়োগ করছে কাতার কর্তৃপক্ষ। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বিশ্বের বিখ্যাত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি শেয়ার হোল্ডার। ভ্যাক্সওয়াগন, বার্কলেস ব্যাংক, শেল, ওভার, আইবারড্রোলা, টোপানি অ্যান্ড কোম্পানি, এমনকি রাশিয়ার তেল কোম্পানি রসনেফটও আছে এই তালিকায়। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বেলিংটনও কিনে নিয়েছে। এরপর 2011 সালে তারা কিনে নেয় ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মাইন। ধনী হবার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করাও কাতারের অন্যতম উদ্দেশ্য। বর্তমান পৃথিবীতে মানুষের মনোজগতের উপনিবেশ গড়ে তুলতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই। বিশ্ব জনমত গঠনের জোরালো ভূমিকা রাখতে কাতার সরকার প্রতিষ্ঠা করেছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সারা পৃথিবী জুড়ে আল জাজিরা প্রায় 80টিরও বেশি নিউজ ব্যুরো রয়েছে। বিবিসির পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক। কাতারের মালিকানাধীন আরও একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হলো বাইন মিডিয়া গ্রুপ। এই গ্রুপের অধীনে খেলা এবং বিনোদন ভিত্তিক 60টি চ্যানেল রয়েছে, যা বিশ্বের 43টি দেশে 60টি বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়। এছাড়া আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান মিরাম্যাক্স ফিল্ম ও কিনে নেয় কাতারের সরকারি মালিকানাধীন বাইন মিডিয়া গ্রুপ।
2003 সালে সৌদি আরব থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে কাতার নিজ উদ্যোগে কয়েক বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার সেনাদের জন্য ঘাঁটি নির্মাণ করে। কাতারে অবস্থিত দুটি ঘাঁটিতে প্রায় 11,000 আমেরিকান সেনা নিয়োজিত রয়েছে। ক্ষমতার ভারসাম্য রক্ষাতে তুরস্ক এবং ইরানের সঙ্গে কাতারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী দুই দেশ সৌদি আরব আর দুবাইয়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। গত বছর জুন মাসে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করলো তারা। অভিযোগ, মৌলবাদী সন্ত্রাস সংগঠনকে সাহায্য করে তারা। চুরি হয়ে মাতালের মদ খাওয়ানোকে হারাম বলা, তাই নয় কি? এটা সত্যি যে কাতারের অভ্যন্তরীণ কিছু গোপনীয়তা রয়েছে, কিন্তু অবরোধের মূল কারণ যে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রভাব বিস্তার রোধ করা, তাই সহজে অনুমান করা যায়। কিন্তু বাস্তবে বলতে গেলে পুরো অবরোধটাই মুখে থুবড়ে পড়েছে, কাজের কিছুই কাজ হয়নি। প্রথমত, বেশিরভাগ দেশে এর অবরোধকে সমর্থন করেনি, এমনকি কুয়েত কিংবা ওমানও নয়। অন্যদিকে তুরস্ক আর ইরানের সাথে আরো জোরালো করেছে কাতার, প্রমাণ করে দিয়েছে ঝড় ঠেকাতে তারা প্রস্তুত। শাসকদের সুপরিকল্পিত পদক্ষেপ, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব। কাতারের এই অভাবনীয় উন্নয়ন আসলে প্রশংসার যোগ্য। কয়েক বছরের ব্যবধানে জেলেপল্লী থেকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র পরিণত হওয়া কাতার কি পারবে পারস্য উপসাগরের দুই দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে টক্কর দিয়ে এই সাফল্য কতদিন ধরে রাখতে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি ছিল এই পর্যন্তই। ভালো থাকুন, দেখা হবে অন্য আরেকটি পর্বে।